পড়ালে তাই যাই হোক যাই হোক বলার জন্য ভীষণভাবে থ্যাংক ইউ। তো যেটা পড়াচ্ছিলাম যে আমাদের কিন্তু যে কোনো ধরনের আচরণের পরিবর্তনকে আমরা শিখন বলতে পারি না। যে আচরণটা আমাদের মধ্যে স্থায়ী হবে সেই আচরণের পরিবর্তনকেই আমরা শিখন বলবো। শিখন চাহিদা নির্ভর, অর্থাৎ তোমার মধ্যে যদি চাহিদা থাকে, শেখার ইচ্ছা থাকে, তবেই তুমি শিখবে। এখন আমার কোনো একটা বিষয় ভালো লাগে না, কোনো ইন্টারেস্ট নেই আমার সেই বিষয়ে, তাহলে আমি সেটা শিখতে কেন যাবো? আমি শিখতে যাবো না। তো মনে রাখতে হবে আমাদের যে বিষয়ে চাহিদা আছে আমরা কিন্তু সেটাই শিখতে যাই। তৃতীয়ত শিখনকে আমরা অনুশীলন নির্ভর বলি। অনুশীলন নির্ভর কেন? কারণ কোনো বিষয় শেখার পর আমরা যদি সেটা প্র্যাকটিস না করি, দেখবে আমরা ভুলে যাই। এক্ষেত্রে আমি আমার স্টুডেন্টসদেরকে যে এক্সাম্পলটা দিই, যে মাধ্যমিক শেষ হওয়ার পর আমরা ম্যাক্সিমাম জন কম্পিউটার ক্লাসেসে ভর্তি হয়েছিলাম। তো জেনারেলি আমরা কোর্স করেছিলাম, করার পর সার্টিফিকেট পেয়েছি, আবার পড়াশোনার মধ্যে চলে এসেছি, হয়তো কম্পিউটার আর প্র্যাকটিস করা হয়নি। দেখবে অনেকেই আছে যারা প্র্যাকটিসের মধ্যে হয়তো ছিল, তাদের মনে থাকে। যারা প্র্যাকটিসের মধ্যে ছিল না, ওই যে বেসিক কম্পিউটারটুকু শিখেছিলেন, ম্যাক্সিমাম সংখ্যক ছেলে মেয়ে কিন্তু ভুলে গেছিল যে কি শিখেছিলাম। বাট সে সার্টিফাইড, সে কিন্তু কোর্স করেছে, বাট ওই যে প্র্যাকটিস নেই তাই ভুলে গেছি। আমরা এরকম বলি যে প্র্যাকটিসের অভাবে না আমার মনে নেই। তো শিখন কিন্তু অবশ্যই অনুশীলন নির্ভর। আমরা যদি অনুশীলন না করি তাহলে কিন্তু শেখা বিষয় আমরা ভুলতে বসবো। তবে এক্ষেত্রে আমি প্রত্যেককে একটা কথাই বলবো, শিখন অবশ্যই অনুশীলন নির্ভর আমরা বলি, এবং অনুশীলন যদি না করি তাহলে কিন্তু ভুলে যাই। তবে মনে রাখবে, কোনো শেখা বিষয় সম্পূর্ণরূপে আমাদের কিন্তু মাথা থেকে মুছে যায় না বা স্মৃতি থেকে মুছে যায় না। আমরা যদি একবার কোনো বিষয় শিখে নিই, সেই বিষয় কিন্তু আমরা কোনো জীবনেও ভুলি না। তবে হ্যাঁ, অনুশীলনের অভাবে সেটার সেটা আমার স্মৃতিটা একটু ম্লান হতে পারে, খানিকটা মুছে যেতে পারে। তবে তুমি যদি পুনরায় অনুশীলন করো, তোমার শেখা জিনিসগুলো কিন্তু আবার মনে পড়ে যাবে। আমরা কিন্তু কোনো বিষয় একবার শিখে নিলে কখনো ভুলি না, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। অনুশীলনের অভাবে শেখা বিষয়টা আমাদের স্মৃতি থেকে একটু ম্লান হয়, হালকা মুছে যায়। তবে পুনরায় প্র্যাকটিস করলে আমরা কিন্তু আবার মনে করতে পারি, আমরা কিন্তু সম্পূর্ণরূপে ভুলি না। আচ্ছা, চতুর্থত দেখো, শিখন সবসময় সমস্যা উদ্ভূত পরিস্থিতিতে সৃষ্টি হয়। মানে বলি না আমরা যে আমরা জীবনে নানান পরিস্থিতি আমাকে এগুলো শিখিয়ে দিয়েছে। তো দেখবে আমাদের জীবনে সমস্যা যদি উদ্ভূত হয়, সেই সমস্যা কিন্তু আমাকে কিছু না কিছু শিখিয়ে যায়। তো আমরা যা কিছু শিখি সেই বিষয়গুলোকে যদি আমরা একটা সমস্যা রূপে ধরি এবং সেই সমস্যাকে সমাধানের মাধ্যমেই কিন্তু আমরা শিখন হয় বলতে পারি। আমরা কিন্তু সমস্যাকে যখনই সমাধান করি, সেই সমস্যাটা থেকে আমরা এটা শিখতে পারি যে ভবিষ্যতে এই ধরনের সমস্যার মুখোমুখি আমি যদি আবার হই, তাহলে আমায় কিভাবে সমাধান করতে হবে। তো যে কোনো সমস্যা যদি আমার সামনে আসে, সেই পরিস্থিতি থেকে কিন্তু আমার শিখন হয়। পঞ্চমত, শিখন কিন্তু আমাকে নতুন অভিজ্ঞতা প্রদান করে, বা আমরা বলতে পারি শিখনের দ্বারা আমরা কিন্তু নতুন অভিজ্ঞতা লাভ করতে পারি। ষষ্ঠত হচ্ছে, শিখন আমাকে অভিযোজন করতে শেখায়, মানিয়ে নিতে শেখায়। দেখবে আমরা যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে গিয়ে মানিয়ে নিই, এবং এটা মানুষের ভীষণ একটা সহজাত প্রবৃত্তি বলতে পারি, স্বভাব বলতে পারি, যে আমরা কিন্তু মানিয়ে নেওয়ার চেষ্টা করি। এবং আমরা প্রত্যেকেই জানি যে মানিয়ে নিতে পারলে তবেই আমরা সার্ভাইভ করতে পারবো, আদারওয়াইজ কিন্তু আমরা সার্ভাইভ করতে পারি না। তো এই যে সার্ভাইভের ব্যাপারটা, এটা কিন্তু আমাদের শিখনের দ্বারাই আসে। আমরা ছোট থেকে শিখেছি কিন্তু যে কখন কিভাবে কোন পরিস্থিতিতে মানিয়ে গুছিয়ে চলতে হয়, নিজের ইমোশনস গুলোকে কন্ট্রোল করতে হয়, কিভাবে পরিস্থিতির সাথে মানিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হয়, এগুলো আমরা শিখেছি। এবং এই অভিযোজন করার প্রসেসটা কিন্তু আমরা শিখতে পারি বলেই আমরা সমাজে টিকে থাকতে পারি। সপ্তমত, শিখনকে আমরা যেটা বলি সেটা হচ্ছে ক্রমবিকাশমান। শিখন কিন্তু সবসময় তোমায় উপরের দিকে নিয়ে যায়। তুমি শিখনের দ্বারা তোমার অধঃপতন কিন্তু কখনো হয় না। তুমি কোনো বিষয় শিখলে তোমার কিন্তু উন্নতি হয়, তোমার কিন্তু কোনো বিষয়কে শিখে তোমার অধঃপতন হবে এমনটা কিন্তু নয়। তাই এটাকে আমরা কি বলি? ক্রমবিকাশমান। এটা আমার বিকাশের দিকে নিয়ে যায়। শিখনের অবশ্যই উদ্দেশ্য আছে, আমরা কিন্তু উদ্দেশ্য ছাড়া কোনো বিষয় শিখি না। আজকে তুমি যা কিছু শিখতে যাও না কেন, তুমি অকারণে নিজের সময় নিজের টাকা পয়সা নষ্ট করবে না। তুমি সেটাই শিখবে যেটা তোমার শেখার কোনো একটা উদ্দেশ্য থাকবে, কারণ থাকবে। তো আমরা কিন্তু কারণ ছাড়া শিখি না। এটা জীবন ব্যাপী চলতে থাকে, সারা জীবন ভর চলে।
এর কোনো শেষ নেই, তুমি সারা জীবন শিখতে পারো। প্রেষণা নির্ভর, তোমার তাগিদ থেকে তুমি শিখতে যাও, তোমার মধ্যে তাগিদ যদি না থাকে তাহলে কিন্তু শিখতে পারবে না। পরবর্তীতে বলা হচ্ছে এটা কিন্তু একটা সচেতন প্রক্রিয়া। সচেতন অর্থাৎ তুমি যদি আনমনা হয়ে কোনো বিষয় শিখতে যাও তাহলে কিন্তু তোমার শিখন হবে না। তো তোমাকে কিন্তু কোনো বিষয়কে শিখতে গেলে সচেতন ভাবে শিখতে হবে, মানে একদম অ্যাক্টিভ ভাবে, সক্রিয় ভাবে, মনোযোগ দিয়ে শিখতে হবে। আদারওয়াইজ তুমি যদি এখন ভাবো আমি আনমনা হয়ে শিখে নেবো, তা কিন্তু পসিবল নয়। এবং লাস্ট যেটা বলা হচ্ছে, শিখন কিন্তু সার্বজনীন, মানে শুধুমাত্র মানুষের মধ্যে যে শিখন হয় তা নয়, এই সমাজে যত প্রাণী আছে সবাই কিন্তু শিখতে পারে। তাদেরকে যদি প্রপার শিখন পরিস্থিতিতে ফেলা হয় তাদেরকে কিন্তু আমরা শেখাতে পারি, এবং এটা কিন্তু ধারাবাহিক, মানে হঠাৎ করে তুমি যদি ভাবো আমি আজ বলবো কালকে একটা বিষয় শিখে যাব, তা কিন্তু নয়। যে কোনো বিষয়কে আমাকে ধাপে ধাপে শিখতে হয়, ধারাবাহিক ভাবে শিখতে হয়। আমি আজকে বললাম আর কালকে শেখন হয়ে গেল, এটা কিন্তু হয় না। এটা কিন্তু সম্পূর্ণ ধারাবাহিক ভাবে হয়। তো আমরা শিখনকে বিশ্লেষণ করলে এই বৈশিষ্ট্যগুলো পাই। দেখো, শিখন একটা খুব ইজি একটা প্রসেস আমরা বলতে পারি, এবং এই যে বৈশিষ্ট্যগুলো পেলাম এগুলো আমরা না পড়লেও পারি, আমাদের বেসিক সেন্স থেকে কিন্তু আমরা এগুলো পারি। শিখন কিও আমরা বলতে পারি, এবং অবশ্যই শিখনের বৈশিষ্ট্য কোন কোন ক্ষেত্রে শিখন হয় বা শিখন আমাদের জীবনে কিভাবে সাহায্য করে সবটাই আমরা বলতে পারি বেসিক সেন্স থেকে। তবে যেটা আমরা পারি না বা শিখনের ক্ষেত্রে যে ক্ষেত্রটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শিখনের স্তর। মানে আমি যদি বলি শিখন কিভাবে হয়, ওই যে আমরা বলছিলাম না, প্রসেস অফ লার্নিং। তুমিও জানো যে যে কোনো পরিস্থিতিতে তুমি শিখছো, আমি শিখছি, আমাদের পারিপার্শ্বিক প্রত্যেকটা মানুষই শিখছে। কিন্তু এই যে আমরা শিখে চলেছি বা শিখছি, এই শিখনের পেছনে কিন্তু একাধিক প্রক্রিয়া কাজ করে। শিখনটা আমরা উপর থেকে দেখছি, একটা বাচ্চাকে যদি কিছু শেখাতে যাও তুমি দেখছো সে শিখবে বা শিখছে, কিন্তু তার এই শেখাটার পেছনে কতগুলো প্রক্রিয়া কাজ করছে এটা কিন্তু আমরা সাধারণ অর্থে বুঝতে পারি না। যারা আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি তারা জানি, একটা সাধারণ মানুষের পক্ষে কিন্তু শিখন কিভাবে হয় এটা বলা পসিবল নয়। তো এই ক্ষেত্রে আমরা যেটা আলোচনা করব যে আমাদের প্রত্যেকের মধ্যে যে শিখন হচ্ছে সেটা কিভাবে হচ্ছে। আচ্ছা, এই যে শিখন হচ্ছে, এই শিখনটা কিভাবে হয় এগুলোকে আমরা বলছি শিখন প্রক্রিয়ার স্তর। অর্থাৎ শিখন হওয়ার জন্য আমাদের কিন্তু বেশ কিছু স্তরের মধ্যে দিয়ে যেতে হয়। তো এখানে তোমরা স্ক্রিনের উপর একটা চার্ট দেখতে পাচ্ছ যেখানে শিখন প্রক্রিয়ার স্তরগুলোকে আমি আলোচনা করেছি, এবং এটার বিস্তারিত আমি বলবো। এবং এই জায়গাটা কিন্তু শিখনের এই ক্ষেত্রটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে এই জায়গাটা বুঝতে পারবে সে মোটামুটি ধরে রাখো শিখন প্রসেস থেকে মোটামুটি সব কোশ্চেন আনসার করে দিতে পারবে। এবার আমি চলে আসবো প্রসেসটায়। এখানে স্ক্রিনের উপর তোমরা দেখতে পাচ্ছ চার্টটার ওপরে লেখা আছে, এক জায়গায় আছে জ্ঞান, এক জায়গায় আছে অভিজ্ঞতা। এবার আমি একটু জিজ্ঞেস করব, জ্ঞান আর অভিজ্ঞতা এই দুটো বিষয়ের মধ্যে ডিফারেন্স কি? কেউ কি জানো জ্ঞান আর অভিজ্ঞতার মধ্যে ডিফারেন্স কি? কে বলতে পারবে আমায় অভিজ্ঞতা কি বা জ্ঞানই কি? দুটোর মধ্যে ডিফারেন্সই বা কোথায়? একটু চেষ্টা করো না নিজের মতো করে, নিজের ধারণায় কি বলে। শোনা যাচ্ছে তো আমার কথা? আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ ম্যাডাম, শুনতে পাচ্ছি। হ্যাঁ, একটু রেসপন্স করতে হবে, না হলে আমি বুঝতে পারি না। অনেক সময় নেটওয়ার্ক ইস্যু হয়, আমি বুঝতে পারি না যে শোনা যাচ্ছে কিনা আদৌ। যেটা তোমাদের বলছিলাম, এ বিষয়ে কারোর হয়তো ধারণা নেই, আমি খুব হতাশ হলাম এই জায়গাটায়। জ্ঞান আর অভিজ্ঞতা কি? আচ্ছা, জ্ঞান বিষয়টা কি দেখো, আমরা যখন
কোনো বস্তু, ঘটনা, পরিস্থিতি যা কিছু দেখি চোখের সামনে, ঠিক আছে, আমরা সহজ ভাষায় বলতে গেলে আমরা মানে আমাদের প্রাত্যহিক জীবনে বিভিন্ন বিষয় দেখতে পাই, শুনতে পাই, পরিস্থিতির মোকাবিলা করি, ঠিক আছে, ঘটনার সম্মুখীন হই, বস্তুকে দেখি, যাই হোক না কেন আমরা তো আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন বস্তু, ঘটনা, পরিস্থিতির সম্মুখীন হই। এবং সেই বস্তু, ঘটনা বা পরিস্থিতি যাই হোক না কেন সেটা দেখা মাত্র সেই বিষয়টা সম্পর্কে আমাদের মধ্যে যে ধারণা একটা গড়ে ওঠে, সে বিষয়টা কেমন, তার বিশেষত্ব কি, এটা কি কাজে লাগে, যাই হোক বেসিক কিছু ধারণা আমাদের মধ্যে গড়ে ওঠে, সেটাই হচ্ছে আমাদের জ্ঞান। অর্থাৎ আমরা যে কোনো বস্তু, ঘটনা, পরিস্থিতিকে দেখে সেই সম্পর্কে যে ধারণা নিজের মধ্যে তৈরি করি, সেটাই হচ্ছে আমাদের জ্ঞান। এবার অভিজ্ঞতা কি? অভিজ্ঞতা হচ্ছে আমরা যখন অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে কোনো কর্ম সম্পাদন করতে পারি এবং তার দরুন আমরা নিজেকে সমৃদ্ধ করতে পারি, সেটাই হচ্ছে অভিজ্ঞতা। আমি এখানে তোমাদের একটা এক্সাম্পল দেব। দেখো, আমরা প্রত্যেকে বিএড করেছি এবং আমরা বিএড করার সময় প্রত্যেকে শিখেছি যে একটা শ্রেণীকক্ষকে কিভাবে পরিচালনা করতে হয়, বা একটা শ্রেণীতে পড়ানোর জন্য শিশুর মনস্তত্ত্ব বোঝাটা কতটা ইম্পর্টেন্ট, বা মনস্তত্ত্ব বুঝে আমি একটা বাচ্চাকে কিভাবে শিক্ষা দেব। তোমরা এই জ্ঞানটা লাভ করেছো কিছু তাত্ত্বিক ক্ষেত্র থেকে বিএড করার সময়। এবং এই জ্ঞানটা লাভ করে শুধু কিন্তু তোমরা থেমে থাকোনি, তোমাদের বিএডে প্র্যাকটিস টিচিং হতো, যেখানে তোমরা জ্ঞানটাকে প্রয়োগ করতে, তোমরা বইতে যেগুলো পড়ে এসছো, যে একটা শ্রেণীকক্ষকে কিভাবে ম্যানেজ করতে হয়, একটা শ্রেণীতে বাচ্চাদের উপর কিভাবে ফোকাস করবে, কাকে কিভাবে পাঠদান করবে, একটা পাঠকে কিভাবে উপস্থাপন করবে, এর তাত্ত্বিক বিষয় বা এই বিষয় সম্পর্কিত ধারণা বা জ্ঞান তোমার কাছে ছিল। কিন্তু তুমি যখন সেই অর্জিত জ্ঞানটাকে বাস্তবে প্রয়োগ করছো, তুমি যখন প্র্যাকটিস টিচিং করতে যাচ্ছ, তখন তুমি যেটা লাভ করছো, দ্যাট ইজ ইউর এক্সপিরিয়েন্স। বোঝাতে পারলাম জ্ঞান এবং অভিজ্ঞতার ডিফারেন্সটা কোথায়? আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। তো এখানে অনেকেই আছি আমরা যারা বিএড করা, এবং অনেকেই না, প্রত্যেকেই আমরা বিএড করা, এবং বিএড করতে গিয়ে আমরা কিন্তু অনেক কিছু শিখেছিলাম। এইবার অনেকেই এখানে এমন আছি যারা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত, কোনো বিদ্যালয়ের সাথে যুক্ত। সেখানে দেখবে গিয়ে তোমার যে জ্ঞান আহরিত হয়েছিল ট্রেনিং করার সময়, সেটা কিন্তু সবসময় ইমপ্লিফাই করা সম্ভব নয়। বাস্তব ক্ষেত্রে কিন্তু তোমার সেটাকে ইমপ্লিফাই করা সম্ভব নয়, প্রয়োগ করা সম্ভব হচ্ছে না। আমরা অনেক কিছু পড়ি তাত্ত্বিক ক্ষেত্রে, জ্ঞান আহরণ করেছি বিদ্যালয় পঠন পাঠন সম্পর্কে, বাট সেটাকে কিন্তু আমরা কিভাবে ইমপ্লিফাই করব, বা বিদ্যালয় স্তরে যখন সেটা নিয়ে আমরা কাজ করছি, আমরা কিন্তু দেখছি না সবটা আমরা প্রয়োগ করতে পারি না। এই যে তোমার ধারণাটা তৈরি হচ্ছে বাস্তব ক্ষেত্রে, এটাই হচ্ছে তুমি অভিজ্ঞতা লাভ করছো। তাহলে আমরা তাত্ত্বিক জ্ঞানকে যখন বা অর্জিত জ্ঞান, এক্ষেত্রে আমরা যে কথাটা প্রয়োগ করব, অভিজ্ঞতা হচ্ছে আমরা যখন অর্জিত জ্ঞানকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগের ভিত্তিতে নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করছি, সেটা হচ্ছে আমার অভিজ্ঞতা। তো মনে রাখতে হবে, শুধুমাত্র জ্ঞান আহরণ করলে কিন্তু হয় না, অভিজ্ঞতারও দরকার হয়। এখানে বিএড করার পর আমরা যদি কোনো স্কুলে জয়েন করি, কথাগুলো এই কারণেই বলছি, তাহলে ভালো করে অভিজ্ঞতাটা বুঝতে পারবে। তুমি বিএড এ অনেক কিছু শিখেছো, স্কুলে জয়েন করে তুমি দেখলে যে না, আমি তাত্ত্বিক দিক থেকে যতটা পড়েছিলাম, একটা প্রায়োগিক ক্ষেত্রে বা একটা পঠন পাঠনকে পরিচালনা করার বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা, ঠিক আছে। আমরা যেভাবে পড়ে আসি সেভাবে কিন্তু পরিচালিত হয় না সবটা। সেই কারণে কিন্তু আমরা এখানে বলি অভিজ্ঞতা অর্জন হওয়া বিশেষভাবে জরুরি, ঠিক আছে। তো এই বিষয়টা এবার বন্ধ রাখি, আমি চলে যাই এবার শিখনটা কিভাবে হচ্ছে আমাদের। দেখো, আমরা যখনই কোনো বিষয়বস্তু, ঘটনা, পরিস্থিতিকে দেখছি, সেই বিষয়বস্তু, ঘটনা এবং পরিস্থিতি থেকে আমরা কিছু জ্ঞান লাভ করছি, বা সেই জ্ঞানটাকে প্রয়োগ করে আমরা অভিজ্ঞতা লাভ করছি। এই যে তুমি জ্ঞান এবং অভিজ্ঞতা যাই লাভ করছো না কেন, সেখান থেকে শুরু হয়ে যাচ্ছে কিন্তু তোমার লার্নিং প্রসেস। আমি যা কিছু দেখছি, যা কিছু প্রয়োগ করছি, যখনই এই দেখা, জ্ঞান আহরণ করা বা প্রয়োগ করা আমি শুরু করলাম, সেখান থেকে শুরু হয় আমার লার্নিং প্রসেস। এবার লার্নিং প্রসেস যে শুরু হচ্ছে, সবার প্রথম যেটা আমরা করি,
তুমি যে জ্ঞানটা লাভ করছো, যে অভিজ্ঞতাটা তুমি লাভ করছো, সেটাকে কিন্তু তুমি নিজের মধ্যে সংরক্ষণ করো। এই মুহূর্তে তোমরা আমার কাছ থেকে এডুকেশনের জ্ঞান লাভ করছো এবং চেষ্টা করছো সংরক্ষণ করে নেওয়ার। ম্যাম যা যা বলছে ইম্পর্টেন্ট ক্ষেত্রগুলো সংরক্ষণ করি নিজের মধ্যে মনে রাখার চেষ্টা করছো, ইম্পর্টেন্ট জায়গাগুলোকে মনে রাখার চেষ্টা করছো, তাই তো? তো আমরা আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু জ্ঞান বা অভিজ্ঞতা লাভ করি, আমাদের শিখন যখনই শুরু হয় আমরা কিন্তু সবার প্রথম চেষ্টা করি সেই ধারণা বা জ্ঞান বা অভিজ্ঞতাকে নিজের মধ্যে সংরক্ষণ করার। এবার এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা কি? আমরা যা কিছু দেখি, যা কিছু শুনি, যা কিছু জ্ঞান বা অভিজ্ঞতা লাভ করি, মনে রাখতে হবে আমরা কিন্তু সবটা সংরক্ষণ করতে পারি না। এই যে আমি পড়ানোর সময় তোমাদের এতগুলো কথা বলছি, আমি নানা রকম কথা বলছি, নানান এক্সাম্পল সেট করছি, তোমরা কিন্তু সবটা হুবহু মনে রাখতে পারবে না। কেন পারবে না? কারণ আমাদের প্রত্যেকটা মানুষেরই মাইন্ডটা ভীষণ রকম সিলেক্টিভ। আমরা কিন্তু ততটুকুই মনে রাখতে পারি যতটুকু আমি মনে রাখতে চাই, রেদার যতটুকু আমার কাছে ইম্পর্টেন্ট বলে মনে হয়, যতটুকু আমার মনে হয় মনে রাখার মতো, আমরা কিন্তু ততটাই মনে রাখি। তো এই কারণে দেখবে আমরা যা কিছু দেখি, যা কিছু শুনি, যা কিছু জ্ঞান বা অভিজ্ঞতা লাভ করি, আমরা কিন্তু সেটাকে হুবহু মনে রাখতে পারি না, একদম কপি পেস্ট করতে পারি না। আমরা ততটাই মনে রাখি যতটা কিন্তু আমরা মনে রাখতে চাই। তো আমাদের যখনই শিখন শুরু হয়, আমাদের কাছে যেটুকু জ্ঞান বা অভিজ্ঞতা এসে পৌঁছায়, সেই জ্ঞান বা অভিজ্ঞতা থেকে আমরা সিলেক্ট করে নিই যে আমরা কতটুকু মনে রাখবো, সেটুকু আমি মনে রাখার চেষ্টা করি। এবার মনে তো রাখলাম, সংরক্ষণ করলাম, সংরক্ষণ করে আমি কি করব? সাজিয়ে রেখে দেবো? আমার স্মৃতিতে কি ধরে রেখে দেবো? না, আমি নিশ্চয়ই সংরক্ষণটা করেছি একটা কারণে। আমি প্রথম থেকে বলছি আমরা কিন্তু এমনি এমনি শিখি না, আমার শিক্ষণের পেছনে উদ্দেশ্য আছে। তো আমি যে যা কিছু বিষয়কে শিখছি সেটার একটা কারণ আছে, শেখার একটা কারণ আছে। তো আমি যে এই সংরক্ষণটা করলাম, সংরক্ষণের পর কিন্তু আমি আরো কিছু কাজ করি। কি কাজ করি? সংরক্ষণের পর আমরা যেটা করি সেটা হচ্ছে পুনরুত্থাপন, অর্থাৎ সংরক্ষিত বিষয়কে কিন্তু এবার কাজে লাগানোর পালা। আমি যা কিছু সংরক্ষণ করেছি স্মৃতিতে, যা কিছু জ্ঞান বা অভিজ্ঞতা আমি সংরক্ষণ করেছি স্মৃতিতে, সেটাকে আমি কাজে লাগাবো এবার, অর্থাৎ রিপ্রোডাকশন করব, পুনরুত্থাপন করব। এই পুনরুত্থাপন জেনারেলি আমরা দুটো প্রসেসে করে থাকি। এক হচ্ছে পুনরুদ্রেক, আর এক হচ্ছে প্রত্যাভিজ্ঞা। পুনরুদ্রেক হচ্ছে রিকল, আর প্রত্যাভিজ্ঞা হচ্ছে রিকগনিশন। তাহলে কি বললাম? আমরা যখনই কোনো বিষয় সম্পর্কে জ্ঞান বা অভিজ্ঞতা লাভ করি, ভালো করে বুঝবে, যদি না বুঝতে পারো 1000 বার বলবে, আমি 1000 বার বুঝিয়ে দেবো, কিন্তু এই জায়গাটা স্বচ্ছ হওয়া দরকার। তো আমরা যখন কোনো বিষয় সম্পর্কে জ্ঞান বা অভিজ্ঞতা লাভ করি, তখন শুরু হয়ে যায় আমাদের মস্তিষ্কের শিখন প্রসেস। এবার যে জ্ঞান বা অভিজ্ঞতাটা আমি লাভ করছি, সেটাকে আমি কি করছি? নিজের স্মৃতিতে ধরে রাখছি। পুরোটা ধরে রাখতে পারি না। কতটা ধরে রাখি? আমার যতটা মনে হয় ধরে রাখার মতো, আমার কাছে যতটা ইম্পর্টেন্ট মনে হয়, বা আমি আরো বলতে পারি যতটা আমি মনোযোগ দিয়ে দেখেছি বা শুনেছি, বা যতটা মনোযোগ সহকারে জ্ঞান বা অভিজ্ঞতা আমি লাভ করেছি, আমি ততটাই স্মৃতিতে ধরে রাখি। এইবার স্মৃতিতে ধরে তো আমি এমনি এমনি রাখি না, আমার উদ্দেশ্য আছে, আমার ভবিষ্যতে সেটাকে কাজে লাগাতে হবে। এইবার তুমি যখন ভবিষ্যতে কাজে লাগাবে, তখন কিন্তু তোমার মধ্যে যে প্রসেসটা হবে সেটা হচ্ছে পুনরুত্থাপন। এই পুনরুত্থাপন দুটো প্রসেসে হয়, একটা হচ্ছে পুনরুদ্রেক আর একটা হচ্ছে প্রত্যাভিজ্ঞা। পুনরুদ্রেককে আমরা বলছি রিকল। রিকল মানে হচ্ছে মনে করা। আমি যখন আমার অর্জিত জ্ঞান, যেটাকে আমি নিজের মধ্যে সংরক্ষণ করে রেখেছিলাম, সেটাকে আমি যখন পুনরায় কোনো কাজে লাগানোর সময় মনে করছি যে আমি কি শিখেছিলাম, এই মনে করাটা হচ্ছে রিকল করছি। আমি আমি রিকল করছি, অর্থাৎ আমি মনে করছি যে অমুক জায়গা থেকে আমি কি ধরনের অভিজ্ঞতা লাভ করেছিলাম, বা আমি অমুক জায়গা থেকে কি শিখেছিলাম, ওখানে কি বলা হয়েছিল, এটা হচ্ছে আমি রিকল করছি। প্রত্যাভিজ্ঞা কি? প্রত্যাভিজ্ঞা হচ্ছে চিনে নেওয়া। হাজারটা বস্তুর মধ্যে থেকে তুমি যে কোনো একটাকে যখন আইডেন্টিফাই করতে পারো, যেটা তুমি শিখে এসছো, সেটা হচ্ছে তোমার প্রত্যাভিজ্ঞা। বা পরীক্ষার হলে গিয়ে দেখবে আমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকে, সেই মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের মধ্যে কিন্তু তুমি সঠিক উত্তরটাকে চিনে নিতে পারো, এটা হচ্ছে তোমার প্রত্যাভিজ্ঞা।
কোন টপিক থেকে প্রশ্নটা এসছে, কোন চ্যাপ্টার থেকে প্রশ্নটা এসছে, এটা তুমি চিনে নিতে পারো। এটা হচ্ছে তোমার প্রত্যাবিজ্ঞা। তুমি রিকগনাইজ করতে পারো যে এটা কোন চ্যাপ্টারের প্রশ্ন বা এখানে সঠিক উত্তরটা কি। এই যে আইডেন্টিফিকেশনটা আমরা করতে পারি, এটা হচ্ছে প্রত্যাবিজ্ঞা। তো আমাদের মনে রাখতে হবে শিখন প্রক্রিয়ার কিন্তু 3টে স্তর। কি কি স্তর দেখো? শিখন প্রক্রিয়ার প্রথম স্তর, যেটা স্মৃতিরও প্রথম স্তর, সেটা হচ্ছে ধারণ বা সংরক্ষণ। এটা হচ্ছে 1 নম্বর স্তর। শিখন প্রক্রিয়ার প্রথম স্তর হচ্ছে ধারণ বা সংরক্ষণ। দ্বিতীয় স্তর হচ্ছে পুনরুদ্রেক, আর তৃতীয় স্তর হচ্ছে প্রত্যাবিজ্ঞা। আচ্ছা, এখানে অনেকে আমায় জিজ্ঞেস করবে, ম্যাম পুনরুত্থাপন বাদ দিলেন কেন? মনে রাখতে হবে, যেহেতু আমরা পুনরুদ্রেক এবং প্রত্যাবিজ্ঞাকে উল্লেখ করছি এবং পুনরুদ্রেক আর প্রত্যাবিজ্ঞার মাধ্যমেই পুনরুত্থাপন হয়, সেই কারণে কিন্তু আমরা শিখনের স্তরে পুনরুত্থাপনকে আলাদাভাবে উল্লেখ করি না। আমরা পুনরুদ্রেক আর প্রত্যাবিজ্ঞার কথা বলি। তুমি যখনই পুনরুদ্রেক করছো বা প্রত্যাবিজ্ঞা করছো, তখনই কিন্তু তুমি পুনরুত্থাপন করছো। এবার চলে আসি একটা এক্সাম্পলে। এই মুহূর্তে এডুকেশন পড়তে এসেছি আমরা, এবং তোমরা আমার কাছ থেকে এডুকেশন সংক্রান্ত জ্ঞান বা অভিজ্ঞতা লাভ করছো। এবার এই যে জ্ঞান বা অভিজ্ঞতাটা তুমি লাভ করছো, শুরু হয়ে যাচ্ছে তোমার এডুকেশন সংক্রান্ত শিখন। তুমি এডুকেশনকে শিখছো। এই জ্ঞান বা অভিজ্ঞতা লাভ করার দরুন বা শিখনের দরুন, এডুকেশনকে শিখনের দরুন তোমরা যা যা ডেটা আমার কাছ থেকে পাচ্ছ, যা যা জ্ঞান বা অভিজ্ঞতা তুমি পাচ্ছ, সেটাকে নিজের মধ্যে সংরক্ষণ করছো। নিজের মধ্যে কিন্তু হুবহু সংরক্ষণ করতে পারছো না। আমি যা কিছু বলছি তুমি হুবহু কখনো সংরক্ষণ করতে পারছো না। তোমরা এখানে যতজন আছো প্রত্যেকে কিন্তু আমার সেম কথা, সেম বোঝানোর ভঙ্গি শুনছো, কিন্তু দেখবে আমরা কিন্তু প্রত্যেকে নিজের নিজের মতো করে নিজের কাছে সংরক্ষণ করি। এখানে আমি যা বোঝাচ্ছি সেটা যদি তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি বলা হয় যে একটু বোঝাও তো আমি কি বোঝালাম, দেখবে প্রত্যেকে নিজের মতো করে কিন্তু ব্যক্ত করবে, কারণ আমাদের প্রত্যেকের সংরক্ষণের ক্ষমতা আলাদা। প্রত্যেকে নিজের মতো করে বিষয়কে সাজিয়ে নিই। তো তোমরা এই মুহূর্তে এডুকেশন সংক্রান্ত যা যা জ্ঞান বা অভিজ্ঞতা আমার কাছ থেকে পাচ্ছ, সেটা নিজের মধ্যে নিজের মতো করে সংরক্ষণ করছো। সংরক্ষণটা এমনি করছো না, তোমার সংরক্ষণ করার কারণ আছে, কারণ ভবিষ্যতে তোমার এটা কাজে লাগবে। কোথায় কাজে লাগবে? যখন তুমি স্কুল সাব ইন্সপেক্টরের পরীক্ষা দিতে যাবে। পরীক্ষার হলে বসে কিন্তু তুমি যখন কোশ্চেনটা হাতে পাবে, তুমি কিন্তু এডুকেশন সংক্রান্ত যা যা কোশ্চেন সেখানে দেখতে পাবে, সেখানে তোমার এই ক্লাসের কথা বা তুমি যা যা টপিক পড়েছো সব মনে করতে হবে, অর্থাৎ পুনরুত্থাপন করতে হবে। সেক্ষেত্রে তোমায় এক্সামের হলে বসে কি করতে হবে? রিকল করতে হবে। তুমি যখন কোশ্চেনটা হাতে পাবে, কোশ্চেনটা তুমি আদতে পড়েছো কিনা বা এই সংক্রান্ত ধারণা তোমার আছে কিনা, তুমি কি সংরক্ষণ করেছিলে, তুমি কি শিখেছিলে, সেটা তুমি রিকল করবে, পুনরুদ্রেক করবে। এবং কোশ্চেনটা কোন টপিক থেকে এসছে, ঠিক এক্স্যাক্টলি কোন জায়গা থেকে দেওয়া হয়েছে, কোন চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে এবং সঠিক উত্তর, সেটাও কিন্তু তোমায় রিকগনাইজ করতে হবে, তোমায় প্রত্যাবিজ্ঞা করতে হবে। তো এই হচ্ছে লার্নিং এর প্রসেস, একদম ইজিয়েস্ট ওয়েতে। এর থেকে ইজিয়েস্ট ভাবে আর বোঝানো পসিবল হয় না। এবার বলো, বুঝতে পেরেছো নাকি এখনো কারোর সমস্যা আছে? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, বাকিরা? আচ্ছা, প্রত্যেকেই হ্যান্ড রেইজ করেছে। তো আমাদের কিন্তু এই শিখনের প্রসেসটাকে মনে রাখতে হবে যে শিখন আমাদের মধ্যে কিভাবে হয়, এবং বেসিক্যালি আমাদের যখন শিখন থেকে প্রশ্ন করা হয়, দেখো শিখনের মধ্যে অনেক থিওরি আছে, আমি থিওরিতে এখন যাচ্ছি না। শিখন কিভাবে হয় এই বিষয়টা থেকে মূলত এই শিখনের বৈশিষ্ট্য বলো বা শিখন কি, এখান থেকে কিন্তু সেরকম একটা প্রশ্ন আসে না। শিখন থেকে যে প্রশ্ন আসে সেটা কিন্তু বেসিক্যালি আসে এই যে শিখন প্রক্রিয়ার স্তর বা প্রসেস অফ লার্নিং থেকে। ঠিক আছে? প্রসেস অফ লার্নিং কিন্তু ভালো করে বুঝতে হবে, তবে কিন্তু এখান থেকে কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে। ঠিক শিখন থেকে বেসিক্যালি বিভিন্ন মনোবিদের সংজ্ঞা তুলে প্রশ্ন করতে পারে যে এটা কার উক্তি, এই এক ধরনের প্রশ্ন হতে পারে। আর হচ্ছে এই প্রসেস থেকে কিন্তু তোমায় প্রশ্ন করতেই পারে। এই প্রসেস ভালো করে জানতে হবে। আচ্ছা, এবার আমি আরো একটু কিছু বিস্তারিত আলোচনায় যাবো এই প্রসেসের উপর বেস করে। সেটা হচ্ছে, আমরা বলেছি শিখনের প্রথম স্তর কি। এখান থেকে একটা প্রশ্ন মনে রাখতে হবে, শিখন হওয়ার জন্য সবার প্রথম দরকার কিন্তু সংরক্ষণ হওয়ার। তো আমায় যদি জিজ্ঞেস করতে করে যে শিখনের প্রথম স্তর কি, মনে রাখতে হবে শিখনের প্রথম স্তর কিন্তু সংরক্ষণ।
তুমি যে কোনো বিষয়ের জ্ঞান বা অভিজ্ঞতা যাই লাভ করো না কেন, সেটা যদি তুমি তোমার স্মৃতিতে সংরক্ষণই না করতে পারো, তাহলে কিন্তু তোমার শিখন হওয়া পসিবল নয়। তো শিখন হওয়ার প্রথম স্তরই কিন্তু সংরক্ষণ, যেটা আমরা স্মৃতিরও প্রথম স্তর বলে থাকি। তো স্মৃতি বলো শিখন বলো, দুটোরই প্রথম স্তর হচ্ছে সংরক্ষণ, ঠিক আছে? আচ্ছা, এইবার এই সংরক্ষণ হওয়ার জন্য বেশ কিছু শর্তের প্রয়োজন। আমরা বলছি তো যে না, যে কোনো বিষয় জ্ঞান বা অভিজ্ঞতা লাভ করলে সেটা আমি সংরক্ষণ করব, কিন্তু সংরক্ষণ হওয়ার জন্য কিন্তু বেশ কিছু শর্ত দরকার হয়। অর্থাৎ কিছু বৈশিষ্ট্য বা বিষয় আছে যেগুলো যদি তোমার মধ্যে উপস্থিত না থাকে, তাহলে তুমি কখনোই কোনো বিষয়কে স্মৃতিতে ধরে রাখতে পারবে না বা মনে রাখতে পারবে না। ভীষণ ইজি একটা বিষয়, আমরা প্রত্যেকেই এগুলো মেনে চলি। কোনো বিষয়কে যদি মনে রাখতে চাই, তাহলে সবার প্রথম সংরক্ষণ হওয়ার জন্য আমার দরকার মনোনিবেশ করা। আমাকে কিন্তু মন দিয়ে পড়তে হবে। আমি বলি না, মন দিয়ে পড়লে তবে মনে থাকবে। দেখবে যে কোনো বিষয় যখন আমরা শিখি, সেই বিষয়ের প্রতি যদি আমি মনোনিবেশ না করি, তাহলে জীবনেও সেই বিষয়টা আমাকে হাজারবার শেখানো হোক, আমার যদি মনটা সেই বিষয়ে না থাকে, আমি কিন্তু কখনো শিখতে পারবো না। তাহলে যে কোনো বিষয়কে সংরক্ষণ করার জন্য বা যে কোনো বিষয়কে স্মৃতিতে ধরে রাখার জন্য কিন্তু মনোযোগ দেওয়াটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। দ্বিতীয় হচ্ছে, তুমি কোনো বিষয়কে তখনই মনে রাখতে পারবে যখন সেই বিষয়টার প্রতি তোমার আগ্রহ থাকবে, ঠিক আছে? তুমি একটা বিষয়কে যদি আগ্রহের সাথে দেখো, তুমি একটা বিষয়কে যদি আগ্রহের সাথে দেখো, তবেই কিন্তু সেই বিষয়টা তোমার মধ্যে সংরক্ষণ হতে পারবে। আগ্রহ থাকলে তবেই আমরা মনোযোগ দিই, আগ্রহ না থাকলে মনোযোগ দিই না। তো আগ্রহ কিন্তু মাস্ট। আগ্রহ থাকলে তবেই আমরা মন দিয়ে বিষয়বস্তুকে শিখতে চাই, আর যদি বিষয়টার প্রতি আমাদের ইন্টারেস্ট না থাকে, তাহলে আমরা শিখবো না। তৃতীয়ত যেটা সংরক্ষণ হওয়ার জন্য দরকার, সেটা হচ্ছে বুদ্ধি। এখানে বুদ্ধির কথা আমরা কেন বললাম? বুদ্ধির কথা বলার একটাই কারণ, আমরা শুরুতে আমি তোমাদের একটা কথা বলছিলাম, যখন শিখনের প্রসেসটা করাচ্ছিলাম, তখন আমি তোমাদের বলছিলাম শিখন হওয়ার জন্য, মানে শিখনের সময় আমরা যখন ধারণ বা সংরক্ষণ করি, তখন আমরা কিন্তু যা দেখছি যা শুনছি তার সবটা ধারণ বা সংরক্ষণ করতে পারি না। আমরা ততটুকুই ধারণ বা সংরক্ষণ করি যতটুকু আমার মনে হয় যে আমি আহ গ্রহণ করতে পারবো বা আমার কাছে ইম্পর্টেন্ট বলে মনে হয়, আমরা কিন্তু ততটাই ধারণ বা সংরক্ষণ করতে পারি। তাহলে এই যে ধারণ বা সংরক্ষণ তুমি করবে, যতটুকু ইম্পর্টেন্ট তুমি বেছে নেবে, সেই বেছে নেওয়ার জন্য কিন্তু তোমার বুদ্ধি থাকতে হবে। এখন দেখা গেল তোমার বুদ্ধির বিকাশ যথাযথ হয়নি, মানে তোমার বুদ্ধি আহ যথাযথ ম্যাচিওর নয়। আমি এখানে বুদ্ধির বিকাশে যাব না, তাহলে আবার অন্যদিকে চলে যেতে হয়। তুমি যথাযথ বুদ্ধির অধিকারী নও দেখা গেল, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না যে এই বিষয়টা থেকে আমি কতখানি মনে রাখবো। আমরা কিন্তু যে কোনো বিষয়কে সিলেক্ট করতে পারি আমাদের বুদ্ধি আছে বলে। তাহলে আমাদের কিন্তু সংরক্ষণের জন্য বুদ্ধি থাকতে হবে। চতুর্থত হচ্ছে, আমাদের দেহ এবং মনের দিক থেকে সুস্থ হতে হবে। এখন আমার যদি হয় শরীর খারাপ, মন খারাপ, আমি ডিপ্রেসড, আমি চিন্তায় আছি, আমার জীবনে খুব দুঃখ, ঠিক আছে, আমার শরীর অসুস্থ, তাহলে কিন্তু আমি কখনোই কোনো বিষয়ের প্রতি মনোযোগও দেবো না, আগ্রহও দেখাবো না, এবং শেখা তো দূরের কথা, সংরক্ষণ তো দূরের কথা। তাহলে আমি কিন্তু দেহ আর মনকে সুস্থ হতে হবে, তবে কিন্তু ভালো করে সংরক্ষণ হবে। পঞ্চমত, উদ্দীপকের কথা আমরা কখনোই বাদ দিতে পারি না। উদ্দীপক মানে কি বলতো? দেখবে আমরা পড়ানোর সময় টিএলএম ব্যবহার করতাম, আমরা যখন প্র্যাকটিস টিচিং করতাম, আমরা কিন্তু টিএলএম ব্যবহার করতাম, এবং অনেক সময় আমরা বলি একজন টিচারকে বাস্তবসম্মত উদাহরণ বা টিএলএম এর মাধ্যমে পড়াতে। কেন বলি এই কথাটা? কারণ এই যে টিএলএম বা বাস্তবসম্মত উদাহরণ, এগুলো কিন্তু শিক্ষার্থীদের উদ্দীপিত করে, রিইনফোর্সমেন্ট দেয়, শিক্ষার্থীদেরকে উদ্দীপিত করে, তারা আরো আগ্রহ বোধ করে জিনিসটাকে দেখে, যে কি পড়ানো হচ্ছে এটার প্রতি তারা ওই তাত্ত্বিক জ্ঞান যদি একভাবে পড়িয়ে যাও, তারা কিন্তু আগ্রহী হবে না। তুমি যদি এখন একটা উদ্দীপক দাও, ধরো একটা বাস্তব উদাহরণ দিলে যেটার সাথে তারা রিলেট করতে পারলো, বা তুমি একটা টিএলএম কে দেখালে, তাহলে কিন্তু তারা ভীষণভাবে আগ্রহী হবে, মনোযোগী হবে, এবং তার ফলে তারা কিন্তু ভালো সংরক্ষণ করতে পারবে বিষয়বস্তুকে, বা স্মৃতিতে ধরে রাখতে পারবে। তো এই কারণে আমরা বলতে পারি সংরক্ষণের জন্য বা উপযুক্ত, যথোপযুক্ত সংরক্ষণ হওয়ার জন্য, স্মৃতিতে ধরে রাখার জন্য যে কোনো বিষয়কে,
আমাদের সেই বিষয়টির প্রতি মনোযোগী হতে হবে, আমাদের বিষয়টির প্রতি আগ্রহ থাকতে হবে, আমাদের যথাযথ বুদ্ধি থাকতে হবে, দেহগত এবং মনের দিক থেকে সুস্থ থাকতে হবে। এবং আমরা যদি উদ্দীপকের মাধ্যমে কোনো বিষয়কে মনে রাখি তাহলে কিন্তু সেই বিষয়টা আমাদের ভালো মনে থাকে। আচ্ছা, এবার আসছি পুনরুদ্রেক। পুনরুদ্রেকের কি সত্য? পুনরুদ্রেক মানে হচ্ছে রিকল, যেটাকে আমরা বলছিলাম সংরক্ষণ করার পর আমরা আমাদের ভবিষ্যৎ জীবনে যখন সেই বিষয়, শিক্ষণীয় বিষয়টা যখন কাজে লাগানোর দরকার, আমরা সেটাকে মনে করি। তো যখন তুমি মনে করো বা রিকল করো তখন কি কোন বিষয়গুলো তোমায় মেনে চলতে হবে বা কোন শর্তগুলো সেখানে থাকতে হবে? দেখো, পুনরুদ্রেক হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে সময়গত নৈকট্য। সময়গত নৈকট্যের মধ্যে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি একটা বিষয় শেখার পর সেটাকে যে আমরা রিকল করব, এই রিকল করা এবং শেখা এই সময়টুকুর ব্যবধান যদি কম হয় তাহলে আমরা ভালোভাবে রিকল করতে পারি। লাইক কিরকম এক্সাম্পল দিই একটা, আমি তোমাদের এখন যেটা পড়াচ্ছি এটা যদি আমি তোমাদের কালকে বা দুদিন পর জিজ্ঞেস করি তোমরা যতটা ভালো মনে রাখতে পারবে, এখন যদি আমি 6 মাস পর এটা জিজ্ঞেস করি তোমাদের কি পড়িয়েছিলাম অমুক দিনের ক্লাসে, তোমরা কিন্তু রিকল করতে পারবে না ভালো করে। তাহলে যে কোনো বিষয় সংরক্ষণ এবং রিকল করা এই দুটোর মধ্যে সময়ের ব্যবধান যত কম হবে তত ভালো কিন্তু আমরা রিকল করতে পারবো। আবারও বলছি, যে কোনো বিষয়কে শেখা এবং সেই বিষয়টাকে মনে করা, যে কোনো বিষয়কে সংরক্ষণ করা স্মৃতিতে এবং সেটাকে মনে করা, এই সংরক্ষণ আর মনে করার মধ্যবর্তী সময়টা যদি কম হয় তাহলে কিন্তু আমরা সেটাকে ভালোভাবে মনে করতে পারি বা রিকল করতে পারি। যেমন আজকে শেখা কোনো বিষয় তোমায় যদি 1 সপ্তাহ বাদে জিজ্ঞেস করা হয়, তুমি যতটা ভালো করে সেটা বলতে পারবে, সেটা যদি তোমায় 6 মাস বাদে জিজ্ঞেস করা হয় তুমি কিন্তু অতটা ভালো রিকল করতে পারবে না। এটাকেই আমরা বলছি সময়গত নৈকট্য। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে সংশ্লেষাত্মক মনোযোগ। আচ্ছা, আমরা বিশ্লেষণ জানি, সংশ্লেষণ কি? কে বলবে আমায় সংশ্লেষণ কি? বিশ্লেষণ তো জানো, সংশ্লেষণ কাকে বলে কে বলতে পারবে? সংশ্লেষণ কাকে বলে? কারণ নতুন কিছু কিভাবে জিনিসটাকে গঠন করা বা তৈরি করা। আচ্ছা, নতুন কিছু ঠিক গঠন করা আমি বলবো না, তুমি চেষ্টা করেছো এটা দেখে আমার ভীষণ ভালো লাগলো, এরকম রেসপন্স করলে ক্লাসে খুব ভালো লাগে। দেখো, সংশ্লেষাত্মক মনোযোগ কি? আমরা বিশ্লেষণ জানি এবং মনে রাখবে বিশ্লেষণের পরেই আসে সংশ্লেষণ। ঠিক আছে, বিশ্লেষণে আমরা কি করি? কোনো বিষয়কে ভেঙে চুরে ছোট ছোট খণ্ডে বিভক্ত করে বিষয়টাকে দেখি, তাই তো? এটাই হচ্ছে বিশ্লেষণ করা। আমরা যখনই কোনো বিষয়কে বিশ্লেষণ করি আমরা বিশ্লেষণের দ্বারা এটাই বুঝি যে বিষয়টিকে ভেঙে ছোট ছোট খণ্ডে বিভক্ত করে তার বিভিন্ন দিককে পর্যালোচনা করা, এটা হচ্ছে বিশ্লেষণ। সংশ্লেষণ আমরা করি বিশ্লেষণের পর, অর্থাৎ এই যে ছোট ছোট খণ্ডে তুমি বিভক্ত করে একটা বিষয়কে বিশ্লেষণ করলে বা ভাঙলে, এবার সেটাকে তো জোড়া লাগাবে আবার, সেই ছোট ছোট অংশগুলোকে জোড়া লাগিয়ে পরবর্তীতে তুমি এই বিষয়টাকে কি কাজে লাগাতে পারো, এই যে চিন্তা ভাবনা, এটা হচ্ছে সংশ্লেষণ। ঠিক আছে, সবসময় মনে রাখবে আমরা যে কোনো বিষয়কে বিশ্লেষণের পর যে কাজটা করি সেটা হচ্ছে সংশ্লেষণ। আমরা যে কোনো বিষয় যখন শিখি, আমরা যে কোনো বিষয় যখন শিখি তখন তো মনোযোগ দিই, আমরা বলছি মনোযোগ দিয়ে শিখি। এবার মনোযোগটা তুমি যে দাও, মনোযোগ দিচ্ছ শেখার সময়, বিশ্লেষণ করছো কিন্তু নিজের অজান্তেই। কখন একটা বিষয়কে শেখার সময় তুমি দেখো, নিজে যদি নিজেকে প্রশ্ন করো দেখবে যে কোনো বিষয়কে তুমি যখন শিখছো নিজের অজান্তেই কখন সেই বিষয়টাকে ছোট ছোট অংশে বিভক্ত করে তুমি নিজের মতো করে বিশ্লেষণ করছো। এবং বিশ্লেষণ করার পর কিন্তু তুমি সেটাকে পুনরায় সাজাচ্ছ। এক্ষেত্রে কিন্তু তুমি অন্য কারো মতো করে বিষয়টা সাজাও না, তুমি নিজের মতো করে ভাঙলে, নিজের মতো করে নিজের মাইন্ডে সেটাকে সাজিয়ে নাও, নিজের মতো সহজ করে। নিজের মতো সহজ করে কিন্তু আমরা একটা চিত্র তৈরি করে নিই নিজের মস্তিষ্কে যে কোনো বিষয়। এইবার এই যে চিত্রটা তুমি তৈরি করছো কিসের জন্য? যাতে পরবর্তী ক্ষেত্রে তোমার সেটা কাজে লাগে। এই যে তুমি এটা করতে পারছো, এটাই হচ্ছে তোমার সংশ্লেষাত্মক মনোযোগ।
বোঝাতে কি পারলাম নাকি পারলাম না? বোঝাতে পেরেছি নাকি পারিনি? সংশ্লেষাত্মক মনোযোগ কি? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। আরো একবার বলি, আরো একবার বলে দিই, আমরা যখন কোনো বিষয়কে শিখি, সেই বিষয়টা নিজের অজান্তেই কিন্তু আমরা ভেঙে ভেঙে সহজ করে শিখি। এবং মনে রাখবে, যে কোনো বিষয় আমরা যখন দেখি, শুনি বা জ্ঞান আহরণ করি না, তখন কিন্তু বিষয়টাকে আমরা অন্যের মতো করে দেখি না, আমরা কি করি, নিজের মনের মতো করে সহজ সহজ স্বাভাবিক করে নিজের মাথায় সেট করে নিই। দেখবে আমরা বিভিন্ন নোটস মুখস্থ করি, এত পরীক্ষা দিয়ে এসছো জীবনে। আমি খুব বাস্তবসম্মত উদাহরণে বিশ্বাসী। তো আমি এই এক্সাম্পল গুলোই দেবো, যে আমরা জীবনে অনেক পরীক্ষা দিয়েছি, ঠিক আছে, পরীক্ষায় আমরা বিভিন্ন স্যার ম্যামের কাছে পড়েছি, তারা বিভিন্ন নোটস দিয়েছেন। সেই নোটস গুলো কিন্তু কিছু জন থাকে একদম হুবহু মুখস্থ করে, দেখবে তারা কিন্তু খুব একটা ভালো ফল করতে পারে না। ম্যাক্সিমাম জন শিক্ষার্থী, আমি যদি বলি গড় সংখ্যক শিক্ষার্থী কি করে বলতো, যে কোনো বিষয়কে যখন তারা শিখছে, সেটা কিন্তু নিজের মতো করে সহজ করে সেট করে নেয়, নিজের মতো করে তারা একটা চিত্র তৈরি করে নেয়, অর্থাৎ বিশ্লেষণ করে নিয়েছে, নিয়ে কিভাবে পড়লে আমি এটা লিখে আসতে পারবো পরীক্ষায়, বা কিভাবে করলে কাজটা আমি তাড়াতাড়ি সমাধান করে নেবো, এটা আমি বিশ্লেষণ করে নিয়েছি, নিজের অজান্তেই এটা আমরা করে ফেলি। করার পর, বিশ্লেষণের পর সেটাকে আমি নিজের মতো করে নিজের মাইন্ডে তার একটা চিত্র তৈরি করি, যাতে আমি ভবিষ্যতে সেটাকে কাজে লাগাতে পারি যে কোনো কাজ করার ক্ষেত্রে। তো এই যে তুমি যে কোনো বিষয়কে নিজের মতো করে সাজিয়ে নেওয়ার মতো একটা ক্যাপাসিটি রাখো, এটাই হচ্ছে তোমার সংশ্লেষাত্মক মনোযোগ। যে কোনো ব্যক্তি, যে কোনো শিক্ষার্থী, যে কোনো মানুষ নিজের মতো করে যে কোনো পরিস্থিতিকে যে গঠন করে নিতে পারে, সেক্ষেত্রে তার যে মনোযোগটা দরকার হয়, সেটাই হচ্ছে সংশ্লেষাত্মক মনোযোগ। এবং এই সংশ্লেষাত্মক মনোযোগ কিন্তু আমায় রিকল করতে সাহায্য করে, অবশ্যই সাহায্য করবে, কেন করবে না, কারণ আমি তো ওই বিষয়টাকে নিজের মতো করে নিজের মাথায় সেট করেছি। এবার যখন আমার ওটা মনে করার দরকার, আমি নিজের মতো করে মনে করে নেব। আমি অন্যের মতো করে ওটা সাজাইনি, আমি নিজের মতো করে একটা চিত্র বানিয়ে সহজভাবে নিজের মাথায় রেখে দিয়েছি। যখন আমার সেটা মনে করার দরকার, যখন আমার সেটা রিকল করার দরকার, আমি কিন্তু নিজের মতো করে রিকল করে নিই। এটাকে বলা হচ্ছে সংশ্লেষাত্মক মনোযোগ। তৃতীয়ত যেটা বলছি, সেটা হচ্ছে পুনরাবৃত্তি। পুনরাবৃত্তি অর্থাৎ কি? দেখবে যে কোনো বিষয় যদি তোমার সামনে বারবার উপস্থাপিত হয়, তাহলে কিন্তু তুমি সেটাকে খুব সহজেই মনে রাখতে পারো, সেটা মনে করতে তোমার একেবারেই অসুবিধা হয় না। বারবার যদি একটা বিষয়কে পুনরাবৃত্তি করা হয়, যেমন আমি বাচ্চাদের দিয়ে একটা এক্সাম্পল দেবো, আমরা বাচ্চাদের রাইমস মুখস্থ করাই। বাচ্চারা তো নিজেরা পড়তে পারে না, আমরা রাইমসটাকে কিভাবে করি, হয়তো অ্যাকশন করে করে পড়াই, বাট সেটাকে পুনরাবৃত্তি করি, বারবার বারবার বাচ্চাটাকে কিন্তু একই জিনিস পড়াতে থাকি, বারবার একই জিনিস পড়াতে থাকি। এই যে বারবার পুনরাবৃত্তি করতেই থাকছো, একটা সময় গিয়ে দেখবে বাচ্চাটা নিজের মতো বলে ফেলছে, সে কিন্তু রাইমসটা বলে ফেলছে, তোমার আর সাহায্য তাকে নিতে হচ্ছে না। তাহলে পুনরাবৃত্তি হওয়ার জন্য বাচ্চাটা কিন্তু খুব সহজেই ওটাকে রিকল করতে পারছে। তুমি যখন তাকে জিজ্ঞেস করছো যে একা বলো, রিকল করতে পারছে। তুমি কোনো বিষয়কে যখন মুখস্থ করো, একটা বিষয় মুখস্থ করার সময় বারবার বারবার পুনরাবৃত্তি করে পঠন পাঠন তুমি চালিয়ে যাও, পুনরাবৃত্তি করো, পড়াশোনার ক্ষেত্রে পড়েই যাও, বারবার বারবার পড়তে পড়তে একটা সময় দেখবে তুমি নিজে থেকেই সেটাকে অনায়াসে রিকল করে ফেলতে পারছো। তো যে কোনো বিষয়কে যদি আমরা পুনরাবৃত্তি ঘটাই, বারবার 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 আমার সামনে যদি বিষয়টা আসে, অটোমেটিক কিন্তু সেটা আমরা ভুলি না, সেটা আমার মনে পড়েছে। ঠিক আছে, এটাই হচ্ছে পুনরাবৃত্তি। তাহলে পুনরুদ্বেগ হওয়ার জন্য কিন্তু সময়গত নৈকট্য, সংশ্লেষাত্মক মনোযোগ এবং পুনরাবৃত্তি, এই তিনটে ইম্পর্টেন্ট। এবার আসি প্রত্যাবিজ্ঞা। আমরা বলেছিলাম শিখনের তিনটে স্তর: সংরক্ষণ, পুনরুদ্বেগ আর প্রত্যাবিজ্ঞা। প্রত্যাবিজ্ঞা মানে হচ্ছে চিনে নেওয়া, সহজ ভাষায় বললে যেটা আমি বলি, মানে হচ্ছে চিনে নেওয়া। এবং প্রত্যাবিজ্ঞা হওয়ার জন্য, বা তোমার যে কোনো কাজ করার সময়, শিখনের পর সেই কাজটা করার সময় তোমার যদি সেখানে প্রত্যাবিজ্ঞার দরকার হয়, তাহলে সেখানে আলাদা কোনো শর্ত নেই। তুমি যদি যথাযথভাবে সংরক্ষণ করতে পারো এবং তোমার যদি যথাযথভাবে পুনরুদ্রেক হয়, বা তুমি যদি বিষয়টাকে মনে করতে পারো, তাহলে অটোমেটিক তুমি সেটাকে চিনে নিতেও পারবে। তো প্রত্যাবিজ্ঞা হওয়ার জন্য কিন্তু আলাদা করে আমাদের কোনো রকম শর্তের প্রয়োজন হয় না। প্রত্যাবিজ্ঞা হওয়ার জন্য কিন্তু আমাদের সংরক্ষণ এবং পুনরুদ্রেকের শর্তগুলোই যথেষ্ট। ঠিক আছে, এই হচ্ছে লার্নিং প্রসেস। আচ্ছা, আজকে যেহেতু তোমাদের ফার্স্ট ক্লাস, একটা ডেমো ক্লাস, আমি একটু সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম, সংক্ষেপেই রাখলাম বিষয়টাকে, বেশি ভাস্ট আমি গেলাম না। ঠিক আছে, তো যদি আমরা পরবর্তী ক্লাস পাই, এই লার্নিং প্রসেসের আরো বিস্তারিত আলোচনা কিন্তু হবে। কেউ কিন্তু ভেবো না লার্নিং প্রসেস মানে এইটুকু পড়লেই হয়ে যাবে।
এতটা কিন্তু ইজি আবার নয়, মানে একটু পঠন পাঠন সংক্রান্ত বিষয় এখানে আছে। যেহেতু প্রথম ক্লাস, আমি অনেক কিছু এখানে ইনক্লুড করিনি, আমি খুব সংক্ষেপে বিষয়টাকে উপস্থাপন করলাম যাতে একটু ধারণা তোমাদের হয়। ঠিক আছে? তো আজকে আমি এর বেশি আর পড়াবো না, জাস্ট লার্নিং প্রসেসটার উপর একটু আমি আলোচনা রাখলাম। আচ্ছা, যেটুকু বোঝালাম অসুবিধা আছে কারো কোথাও? নেই? আচ্ছা, হ্যান্ড রেজ করেছো, অসুবিধা নেই, ঠিক আছে। এবার একটা কথা বলি, আমরা যদি সিলেবাসটা দেখি, লার্নিং প্রসেসের সাথে অবশ্যই আমরা যদি পরবর্তী ক্লাস পাই, আমরা লার্নিং প্রসেসকে একটু বিস্তারিত পড়বো। হ্যাঁ, এটা কিন্তু এইটুকু নয়, লার্নিং প্রসেসকে কিন্তু বিস্তারিত আমরা আলোচনা করব। এটা জাস্ট তোমাদের একটু বোঝানোর জন্য, একটু ধারণা দেওয়ার জন্য আমি সংক্ষেপে রেখেছি। এইবার আসি, আমাদের সিলেবাসটা যদি আমরা দেখি, সেখানে কিন্তু লার্নিং প্রসেসের সাথে আরো একটা বিষয় যুক্ত আছে, সেটা হচ্ছে লার্নার্স। লার্নার্স কারা? এই যে যারা শিখছে, এই মুহূর্তে তোমরা যারা লার্ন করছো তারাই হচ্ছে লার্নার, মানে শিক্ষার্থী। তো আমাদের কিন্তু লার্নিং প্রসেসের পাশাপাশি শিক্ষার্থী বিষয়টাও আলোচনা করতে হবে। তো শিক্ষার্থী কি ধরনের হয়, আমরা শিক্ষাক্ষেত্রে কি ধরনের শিক্ষার্থী পাই, অবশ্যই সেখানে আমি শিখন প্রতিবন্ধকতা বা পিছিয়ে পড়া এগুলো বলছি না। শিক্ষার্থী বা প্রত্যেকটা শিক্ষার্থীকে যদি আমরা গড়ে দেখি, সেখানে কিন্তু একটা টাইপস থাকে। ঠিক আছে? কেউ কেউ শুনে শেখে, কেউ কেউ লিখে শেখে, কেউ বলে শেখে, আবার কেউ অঙ্গ সঞ্চালনের দ্বারা শেখে। তো এগুলো আরো বিস্তারিত পড়তে হবে, ভীষণ ইন্টারেস্টিং ক্ষেত্র, ভীষণ ইন্টারেস্টিং জায়গা। তো আমি পরবর্তী ক্লাস পেলে অবশ্যই লার্নিং প্রসেস আরো বিস্তারিত এবং তার সাথে লার্নারের ক্ষেত্রটা বা শিক্ষার্থীর ক্ষেত্রটা আলোচনা করব। ঠিক আছে? তো আশা করি কারো কিছু অসুবিধা নেই, এবং পরবর্তী যদি ক্লাসগুলো আমরা পাই, তাহলে আশা করি রেসপন্স পাবো। আজকে হয়তো একটু প্রথম ক্লাস বলে কম রেসপন্স পেলাম, যাই হোক তবুও ভালো লাগলো আমার ক্লাসটা করে। আশা করি তোমাদেরকেও বোঝাতে পেরেছি, যতটা চেষ্টা করলাম বোঝানোর, যতটুকু টপিকের অন্তর্ভুক্ত যেটুকু অংশ আমি আজকে উপস্থাপন করার চেষ্টা করলাম, আশা করি বোঝাতে পেরেছি। তো পরবর্তী ক্লাস পেলে আমি অবশ্যই চেষ্টা করবো আরো ভালো করে তোমাদেরকে বোঝানো। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা আমি যেটা আমার প্রত্যেকটা স্টুডেন্টকে বলি, এখানে দু একজন আছে আমার পুরনো স্টুডেন্ট, তাও মানে আগে ক্লাস করতো, প্রাইমারি টেট রিলেটেড আছে অনেকে। যাই হোক, তারা জানে। এবং আমি আরো একবার বলি, শুরুতেই তোমাদের বলছিলাম আমি টেক্সট বুক ফলো করতে। ঠিক আছে? তো টেক্সট বুক ফলো করার কারণ একটাই, আমি একটু ডিটেল পড়াতে বিশ্বাসী। ঠিক আছে? আমি একটু ডিটেল পড়াতে বিশ্বাসী, এবং আমি চেষ্টা করি যারা পড়বে তারা একটু যাতে ডিটেলটা জানে। ঠিক আছে? আমি ওই ওই প্রশ্ন আনসার রিলেটেড, শুধুমাত্র কোয়েশ্চেন আনসার রিলেটেড আলোচনা, তাতে বিশ্বাসী নই। তাহলে এমনটা নয় তোমাদেরকে কোয়েশ্চেন আনসার আমি সলভ করাবো না, এটা কিন্তু ভেবো না। আমি আমার প্রত্যেক স্টুডেন্টকে এটা বলি, একটু কিন্তু ডিটেলটা পড়ার জন্য পেশেন্স রাখতে হবে, কারণ ডিটেল না পড়লে কিন্তু তুমি কোয়েশ্চেন আনসার সলভ করতে পারবে না, এবং পরীক্ষার হলে গিয়ে মনে হবে এ আবার কোথা থেকে দিয়েছে, তুমি আইডেন্টিফাই করতে পারবে না যে এটা সিলেবাসের কোথা থেকে দিয়েছে, বা এটা তো আমি পড়িনি, এরকম একটা ফিলিং কিন্তু তখন তৈরি হবে। বা এটাও মনে হবে আরেকটু যদি ভালো করে পড়তাম। তো সেই ফিলিংটা যাতে না তৈরি হয়, তাই আমি শুরু থেকে প্রত্যেককে বলবো ডিটেলটা কিন্তু অবশ্যই করো, সেটুকু পেশেন্স রেখো। আমি জানি অনেকে অনেক অন্যান্য সাবজেক্ট থেকে বিলং করো, হয়তো এডুকেশন করতে ভালোও লাগে না, এমন অনেকে আছে ভালো লাগে না, আমি দেখেছি এরকম অনেক স্টুডেন্ট আছে যাদের এডুকেশন করতে ভালো লাগে না। তো সেই ভালো না লাগাটাকে একটু দূরে সরিয়ে অন্তত যাতে স্কোর করতে পারো, সেই কথা মাথায় রেখে এতটুকু ধৈর্য বজায় রেখো। ঠিক আছে? একটু কিন্তু ডিটেল পড়ায় ফোকাস করে, এটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট। যদি স্কোর করতে চাও, বাকি এডুকেশন কিন্তু ভীষণ স্কোরিং একটা সাবজেক্ট, এবং যদি টপিক গুলো একটু ডিটেলে জানো বা বুঝতে পারো না, তাহলে স্কোর করা কিন্তু কোনো ব্যাপার নয়। ঠিক আছে? তো সেই কারণেই বলা। আশা করি যেটা বললাম বেশি জ্ঞান হলো না, মানে বুঝতে পারলে বা বোঝাতে পারলাম আমি। ঠিক আছে? তো চলো আজকে আমি আর, আচ্ছা কারো কিছু জিজ্ঞাসা কি আছে? কারো কিছু জিজ্ঞাসা আছে? ম্যাম বইগুলো না পড়লে একটু ভালো হতো। হ্যাঁ রেখা, কি বললে আমি শুনতেই পেলাম না রেখা, তোমার কথাটা কেটে গেল। বইগুলো না পড়লে ভালো হতো। হ্যাঁ ম্যাডাম, কোন আচ্ছা কোন বই, বইগুলো আপাতত আচ্ছা পড়বো একটু বলে দিন। আচ্ছা, আপাতত পড়বে বলতে দেখো, আমি বুক যেগুলো সাজেস্ট করতে পারি, আমি বেসিক্যালি এখন যেটা বলবো তোমাদের সেটা হচ্ছে, আমি শুরুতেই বলেছি, হয়তো অনেকে ক্লাসে ছিলে না, আমি বুক হিসেবে বলবো আলাদা করে অনেক বই কেনার দরকার নেই, এত টাকা পয়সা নষ্ট করার দরকার নেই। আমরা বিএড এ প্রত্যেকে সেমিস্টার ওয়াইজ পড়াশোনা করে এসেছি তো, এবং সেমিস্টারে দেখবে যা যা সিলেবাস আছে, সেই সিলেবাস ধরে যদি তুমি দেখো, মোটামুটি
সবটাই বিএড এর সিলেবাসকে কভার করছে, দু একটা জায়গা ছাড়া। তো আমি এই মুহূর্তে বলবো বিএড এর বুকগুলো ফলো করতে। এছাড়া দেখো এই যে হিস্টোরিক্যাল পার্ট বলো বা টেকনোলজি বলো যেগুলো আছে সিলেবাসে, সেই জায়গাগুলো হিস্টোরিক্যাল পার্টটা যদি ভালো করে ফলো করতে চাও তাহলে দেবাশিস পালের বই ফলো করতে পারো, ঠিক আছে? দেবাশিস পালের যে এডুকেশন বই আছে, দেবাশিস পালের শিক্ষার ইতিহাস। আচ্ছা তানিয়া 1 ইয়ার বিএড করেছো, তানিয়া কোন সালে পাস করেছো তানিয়া? আমি 15-তে মানে 14-তে ভর্তি হয়েছিলাম। আচ্ছা তুমি 15-তে লাস্ট বিএড। যেবার 1 বছর হয়েছে সেইবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো অসুবিধা নেই তানিয়া, তাই বলে তুমি এগুলো পড়োনি এমনটা নয়। তুমি সিলেবাসটা দেখো, তুমি এগুলো পড়েছো তো নিশ্চয়ই নাকি? বিএড রিলেটেড সিলেবাস, যারা সেমিস্টার করেছে বা যারা 1 ইয়ারের বিএড করেছে কোনো ব্যাপার না, যারা 1 ইয়ারের বিএড করেছো তাদের এমন ভাবার কোনো দরকার নেই, ঠিক আছে? যে আমি হয়তো অর্ধেক কিছু পড়িনি, তা নয়, তুমি সিলেবাসটা দেখবে। আচ্ছা আমি একটা কথা বলি, দেবাশিস পালের শিশু মনস্তত্ত্বের বুক আছে। আমরা এখানে মনস্তত্ত্ব নিয়ে আলোচনা করব না, আমরা ইতিহাস, যেটা হিস্ট্রি অফ এডুকেশন, পলিটিক্যাল দিক, ইকোনমিক দিক, ঠিক আছে, এক্ষেত্রেও দেবাশিস পালের একটা এডুকেশন বই আছে। দেবাশিস পালের এই হিস্ট্রি অফ এডুকেশন, যেখানে আমরা পলিটিক্স, ইকোনমিক্স সবটাই পেয়ে যাব, সেটা ফলো করতে পারো। আচ্ছা, শিখন বিষয়টা কি এটা জানার জন্য আমি দেবাশিস পালই সাজেস্ট করব, কারণ আমি জেনারেলি সুশীল রায় সাজেস্ট করি এডুকেশনে। বাট যেহেতু তোমাদের অনলি লার্নিং অ্যান্ড লার্নিং প্রসেস আছে আর ইনক্লুসিভ এডুকেশন আছে, যেহেতু এই দুটোর জন্য আমি এখন এই মুহূর্তে দেবাশিস পালেরই বুকটা সাজেস্ট করব, ঠিক আছে? দেবাশিস পাল ফলো করো। টেক্সট বুক, কিন্তু কোনো কোয়েশ্চেন আনসারের বুক আমি বলছি না, টেক্সট বুক, এডুকেশনের টেক্সট বুক দেবাশিস পালের দেখবে। হিস্ট্রি অফ এডুকেশন বলে একটা আছে, আর হচ্ছে ওই যেটা আমি বললাম লার্নিং জানার জন্য বা ইনক্লুসিভ এডুকেশন টিচিং প্রসেস জানার জন্য, এগুলো সব দেবাশিস পালের বইগুলোতে পেয়ে যাবে, সব আলাদা আলাদা ভার্সান। এই মুহূর্তে অনলি দেবাশিস পালকে ফলো করো, আর কোনো কিছু ফলো করার দরকার নেই, অনলি দেবাশিস পাল। আর যদি কারোর মনে হয় আমি দেবাশিস পাল এখন কিনবো না বা কোনো বই কিনবো না, যার কাছে বিএড এর যে বুক আছে চোখ বন্ধ করে সেটা ফলো করো। বাকি আমি তোমাদের ডিটেল নোটস প্রোভাইড করব, ঠিক আছে? আর চিন্তা করার কিছু নেই যে ম্যাম কোশ্চেন আনসারের জন্য, অনেকের এটা চিন্তা থাকে ম্যাম প্র্যাকটিসের জন্য কি বুক ফলো করব কোশ্চেন আনসারের জন্য। আমি একটাই কথা বলবো, যেহেতু এটা দীর্ঘদিন প্রতীক্ষার পর একটা ফর্ম বেরিয়েছে, যার মানে একটা আসতে চলেছে আর কি, তো স্কুল এসআইআর এক্সাম, তো এই মুহূর্তে কেউ দৌড়ে গিয়ে ওরকম প্র্যাকটিস সেটের কিচ্ছু কিনবে না। কেন বলতো? এটা আমি আমার অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলছি, আমি দীর্ঘদিন এই বিষয়টার সাথে যুক্ত থাকার দরুন আমি যেটা জানি, সেটা হচ্ছে এই মুহূর্তে যদি তোমরা কোনো প্র্যাকটিস সেটের বই কেনো, সেখানে অসংখ্য ভুল প্রশ্ন থাকবে, অসংখ্য ভুলে ভরা থাকবে, যা তোমাদের কিন্তু কনফিউশন বাড়াবে, কমাবে না। তো আমি এই মুহূর্তে বলবো প্র্যাকটিসের জন্য কোনো বইয়ের দিকে যাবে না, অনলি টেক্সট বুক, যেমনটা আমি বলে দিচ্ছি, যার কাছে যা বিএড এর বই আছে, এছাড়া দেবাশিস পালের এডুকেশনের বিভিন্ন ভাগ আছে যেগুলো আমরা সিলেবাসে পাচ্ছি, দেবাশিস পালকে ফলো করো, ঠিক আছে? আর প্র্যাকটিস নিয়ে চিন্তা করতে হবে না, ওটা আমি করিয়ে দেবো। কোয়েশ্চেন আনসার আলোচনা প্র্যাকটিস ওটা আমি রেডি করিয়ে দেবো, ওটা নিয়ে চিন্তা করতে হবে না। আমি আমার প্রত্যেক স্টুডেন্টকে বলি প্র্যাকটিসের জন্য আমি আছি, কিরকম কি কোয়েশ্চেন আসতে পারে সেই সেট আমি তোমাদের দেবো, সেই রকম ভাবে আমি তোমাদের তৈরি করব। তোমরা শুধু ফোকাস করবে অনলি টেক্সট বুকটা পড়ার বা টপিক গুলোর ডিটেলে পড়ার উপর, তারপর প্র্যাকটিস ঠিক হয়ে যাবে। ডিটেলে যেই পড়ে নেবে না, অটোমেটিক কোয়েশ্চেন অনায়াসে আলোচনা করতে পারবে বা নিজেরা সলভ করতে পারবে, ওটা নিয়ে কোনো চিন্তার কিচ্ছু নেই। তো তোমাদের এই মুহূর্তে যেটা কাজ সেটা হচ্ছে ডিটেলটা পড়া, শুধু চোখ বন্ধ করে ডিটেল পড়বে, আমি যেটুকু ক্লাসে বুঝিয়ে দেবো, করানোর করিয়ে দেবো, তোমরা শুধু ডিটেল পড়ায় ফোকাস করো। তারপর দেখো এডুকেশনে স্কোর করা কিন্তু বিন্দু মাত্র কঠিন বিষয় নয়। অন্যান্য জায়গা আমি অ্যারিথমেটিক বা জিকে ওসবে আমি যাচ্ছি না, এডুকেশনে কিন্তু ভালো রকম স্কোর করে বেরিয়ে আসতে পারবে যদি যেরকমটা বললাম সেটাকে ফলো করো। ওই যে বললাম পেশেন্স রাখতে হবে, কারোর যদি মনে হয় ডিটেল পড়ার মতো ধৈর্য আমার নেই, আমি কোশ্চেন আনসার আলোচনা করি, সে নির্দ্বিধায় করতে পারো, তবে তুমি স্কোর করতে পারবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা আমার অভিজ্ঞতা থেকে আমি তোমাদের বললাম। এডুকেশন যেখানেই থাকবে সেখানে কিন্তু ডিটেল জানতে হবে, পড়তে হবে, আদারওয়াইজ কখনো স্কোর করা কিন্তু পসিবল নয়, ঠিক আছে? আচ্ছা দেবাশিস পালের আপাতত যেটা বললাম, দেবাশিস পাল ফলো করো, তারপর আমি দেখছি আমি কতটা কি তোমাদের আমি প্রত্যেককে বলবো কারি টাকা খরচা করে একাধিক বই কিনতে ছুটবে না, যে বিএড এ যা বই পড়েছো
সেগুলো ফলো করো। বাকি যদি মনে হয় ম্যাম আমার না এই টপিকটা একটু অসুবিধা আছে, এর একটা আপনি কিছু প্রোভাইড করুন, আমি তো টপিক ধরে নোট প্রত্যেকটা প্রোভাইড করবো। তারপরেও যদি কারোর পার্সোনালি মনে হয় ম্যাম আমার এখানটা না অসুবিধা আছে, অবশ্যই আমাদের গ্রুপ থাকবে একটা, সেখানে তোমরা বলবে, আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো, কল করতে পারো, ঠিক আছে? আমি অ্যাভেলেবেল থাকি, কোনো অসুবিধা নয়, শুধু কল কল করো বা মেসেজ করো। একটু বিকেলের পর করবে, কারণ আমি স্কুলে থাকি, ঠিক আছে? আমার সকালবেলাটা স্কুলে যায়, তো আমি সেই সময় অত রিসিভ করতে পারি না বা রিপ্লাই করতে পারি না। কারো কোনো প্রবলেম হলে সে আমায় যোগাযোগ করবে, একটু বিকেলের পর করবে, ঠিক আছে? এটাই আমার রিকোয়েস্ট। বাকি চিন্তার কিছু নেই। চলো সবাই মিলে একটা চেষ্টা করে দেখি আর কি, এটাই আমি বলতে পারি। এই মনোবলটা নিয়ে নেমে পড়ো, কারণ জানো প্রত্যেকে পরিস্থিতি ভীষণ খারাপ। আমরা প্রত্যেকেই জানি বিএডদের জন্য পরিস্থিতি কতটা টাফ। তো যে কোনো সুযোগ আমাদের সামনে যখন আসছে সেটাকে কিন্তু কাজে লাগাতে হবে, ঠিক আছে? সেটাকে কিন্তু হাতছাড়া করা যাবে না। তো সেই কথা মাথায় রেখে যদি এডুকেশন পড়তে ভালো নাও লাগে, তাও আমি রিকোয়েস্ট করব কিছু দিনের জন্য অন্তত একটু পেশেন্স নিয়ে পড়ো। তাতে তোমারই ভালো, তাই না? তাতে তোমার নিজের ভালো হবে। অবশ্যই বাকিগুলোও করতে হবে, অ্যারিথমেটিক, জিকে। যাই হোক, এটুকুই বলার। আশা করব পরবর্তী ক্লাসে আমার সকলের সাথে দেখা হবে, এবং দেখো আমাদের যা টপিক আছে আমরা একটু মন দিয়ে পড়লে অনায়াসে স্কোর করতে পারবো। কিচ্ছু হাতি ঘোড়া টপিক কিন্তু এমন নয়। একটা জায়গা গন্ডগোল হয়ে যায় যে হিস্ট্রি অফ এডুকেশন এই পোর্শনটা, যেমন আমাদের হিস্ট্রি পড়তে ভালো লাগতো না, হিস্ট্রি অফ এডুকেশন এখানটা একটু মানে বিরক্তি লাগতে পারে, একটু মনে রাখতেও সমস্যা হয়, হয় না তা বলবো না, কিন্তু একটু বারবার পড়বে যাতে মনে রাখতে পারো, এটুকুই বলা। চলো তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি। আশা করছি দেখা হবে পরের ক্লাসে, এবং তারপরে কারো কোনো যদি অসুবিধা থাকে, জিজ্ঞাসা থাকে, অবশ্যই মেসেজ করতে পারো বা কল করতে পারো, ঠিক আছে? অবশ্যই আমাদের একটা গ্রুপ থাকবে, তো নির্দ্বিধায়। নেক্সট ক্লাস কবে হবে একটু বলতে পারবেন কবে হবে? নেক্সট ক্লাস কবে হবে দেখো, এখন তো ডেমো ক্লাস চলছে, ডেমো ক্লাস শেষ হলে এটা স্যার বলতে পারবেন, একটু শান্তনু স্যারকে জিজ্ঞেস করে নেবে, ঠিক আছে? আপাতত আচ্ছা, তো আর ডেমো ম্যাডাম চলছে। এবার বলছি হ্যাঁ বল। যে দুটো বইয়ের কথা বললেন, ওই বই দুটো যদি পিকচার থাকে তো একটু গ্রুপে তাহলে একটু মানে প্লিজ একটু দিয়ে দেবেন যদি সব হয়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমি দেখছি যদি সম্ভব হয়। আমি এখন তো তোমাদের কোনো গ্রুপ নেই এই মুহূর্তে, আমরা ক্লাস শুরু করি না, আমি তারপর দিয়ে দেবো সব, ঠিক আছে? এই আচ্ছা, মুহূর্তে তো ওকে ম্যাম। তোমাদের কোনো গ্রুপ নেই, ওকে, ক্লাস ওকে। স্টার্ট করো, আমি আছি, তারপর চিন্তার কিছু নেই। আমি যখন আছি, যে কোনো ধরনের সমস্যা এডুকেশন রিলেটেড আমি আছি, কোনো চিন্তার কিচ্ছু নেই। জাস্ট পড়াশোনায় ফোকাস করো, যতটুকু তোমার কাছে যা আছে শুরু করে দাও, এটাই বলার। যতটুকু যার কাছে যা আছে শুরু করে দাও, তারপর ক্লাসটা শুরু হোক না, আমি তো আছি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আমি কাউকে বলবো না এই বই কেন ওই বই কেন, এরকম কোনো গাইডেন্স আমি কখনো দিই না। আমি চেষ্টা করি যতটা নিজে প্রোভাইড করতে পারি, ঠিক আছে? তো নিশ্চিন্তে থাকো, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, তারপর অসুবিধা সুবিধা সব আলোচনা করেই আমরা এগোবো। তাহলে চলো আজকের মতো এ পর্যন্ত, দেখা হচ্ছে আশা রাখবো পরের ক্লাসে। গুড নাইট সকলকে, আর শুরু করে দাও পড়াশোনা, যেটুকু যার কাছে আছে, এটুকুই বলা, ঠিক আছে?